চাঁদের আলোয় চারদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিরা পেমংয়ের সেলের দিকে তাকিয়ে চমকে উঠেছিল। কালো কাপড় ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। সকলেরই চোখের সামনে এক দৃশ্য। হুজুর পেমং! পেমং হুজুর! পেমং! পেমং! হুজুর! হুজুর! হুজুর পেমং! আমি দেখেছি পেমং। আমি দেখেছি। ওই দেখেছি, ওই দিকে, ওই দিকে। প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ফাঁসির আসামি। এই কাহিনী কাউকে কোনো দিন বলিনি। জানি বললেও কেউ বিশ্বাস করবে না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি, রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার। ম্যান্ডেলে উত্তর বর্মার প্রধান শহর। ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয়। সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সামান্য 10টা টাকার জন্য সে ভাইকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম পেমং। বয়স খুব বেশি নয়, বছর 22-23। বাপ ছিল না, দু ভাই ঠাকুরদার কাছে মানুষ। পেমং স্কুলের ধার দিয়ে যেত না, কেবল লুকিয়ে লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া, সিনেমা দেখে দেখে বেড়ানো, এই সব করত। পেমং এর ছোট ভাই ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতই, অবসর সময়ে ঠাকুরদার চাষবাসের সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে চাষের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা কড়ি জমিয়েও ছিল। একদিন পেমং ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি? শহরে যাব, রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে। তোকে টাকাটা আমি 1 মাসের মধ্যেই শোধ করে দেবো, দে না থাকলে। ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে কয়েকবার সে টাকা ধার দিয়েছিল, সেটাই ফেরত পায়নি। আর দাদা ফেরতই দেবে কোথা থেকে? তার 1 পয়সাও তো উপার্জন নেই। তাই বলল, আমার কাছে পয়সা নেই, থাকলেও দিতাম না। এই নিয়ে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। দুজনেই দুজনকে শাসালো, দেখে নেব, তোকে দেখে নেব। পেমং এর ভাই সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল, কিন্তু পেমং ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে, মাথার ঝুড়িতে শাক সবজি ফল পাকুড়। পেমং পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোক চলাচল নেই।
হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে। মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এইবার এইবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, দে দে, সঙ্গে যা টাকা কড়ি আছে দে। আমার টাকা লাগবে, তুই দিবি না? আমি বললাম তোকে দিয়ে দেবো, দে টাকা। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে ছোরা বের করে ভাইয়ের বুকে বার তিনেক বসিয়ে দিয়েছিল। রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল। কিন্তু ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়ে থামতে হয়েছিল। পুলিশের দারোগা একেবারে সামনে। একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ নিয়ে সাইকেলে ফিরছিল। পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল। এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর হাজত, হাজত থেকে কোর্ট, কোর্ট থেকে জেল। পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। তার একটা নাতি তো গেছেই, আর একজনকে যদি বাঁচাতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল, কিছু হয়নি। জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল। হাইকোর্ট সে হুকুম বহাল রাখল। পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো, তখন সে বিলেতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদন করেছে। পেমং বরাবর বলে এসেছে, আমি আমি ভাইকে মারিনি। ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু কিন্তু মেরেছে অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে। আপনারা শুনুন, আমাকেও মেরে ফেলতো। ওই দারোগা এসে পড়ায় আমাকে মারতে পারেনি। আমি ছুটে পালিয়ে এসেছি, আমি মারিনি আমার ভাইকে। হ্যাঁ, আমি আমার ভাইকে মারিনি, মারিনি হুজুর, আমি মারিনি। পেমংয়ের এ কাহিনী ধোপে টেকেনি। প্রমাণ হয়েছে এ ছোরা তার। দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে 3 বার ছোরা বিধিয়ে দিয়েছে। দারোগার সঙ্গে পেমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। আমি যখন পেমংয়ের সেলে যেতাম, তখনও তার এক কথা, হুজুর, হুজুর বাঁচান, আমার বিনা দোষে ফাঁসি হবে হুজুর, মরতে আমার বড় ভয় হুজুর, কি বা আমার বয়স, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না। কেবল বলতাম, আজ বিকেলে ফুঙ্গি বৌদ্ধ পুরোহিত আসবেন, তার কাছে তোমার যা বলার বলো। ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত। কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না। চিৎকার করে বলতো, আমাকে আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না। আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব, আমার আত্মা প্রতিশোধ নেবে। আমি ছাড়বো না কাউকে আমার ফাঁসি হলে। পেমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। সত্যিই হয়তো পেমং দোষী নয়, বিচারেও তো কত সময় ভুল হয়। কিন্তু ডেপুটি জেলার হিসাবে আমার কিছু করার নেই। বিলের থেকে অর্ডার এলো, আবেদন মঞ্জুর হয়নি, তার মানে ফাঁসি ছাড়া পথ নেই। খবরটা মংকে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গড়ার ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল। ভয় পেয়ে গেলাম। অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞান হারা হয়ে যায়, কিংবা রীতিমতো অসুস্থ। ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলে 4 দেয়াল খড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে আসামি দেওয়ালে মাথা ঢুকে না মরতে পারে। রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে, খাওয়া দাওয়ার খুব তারিবাদ। খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিন রাত ভিড় ভিড় করে কি বলে। ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ওয়ার্ডারকে বলে, আমি খুন করিনি, তবু এর আমাকে ফাঁসি দিচ্ছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি সবাইকে দেখে নেব, সবাইকে আমি দেখে নেব।
ঠিক মতো খাওয়া নাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। অবশেষে সেই দিন জেলার সাহেব ছুটিতে, কাজেই দায়িত্ব আমার উপর। সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার আর আমি। ভোর 5:10 ফাঁসি। 4:30 থেকে আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো। ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো। কোনো গোলমাল নয়, চুপচাপ শুনলো। গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময়। কিছুতেই যাবে না, পাগলের মতন চিৎকার। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে! তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ। তোমাদের ক্ষমা করবে না, নির্বংশ হবে তোমরা। কুষ্ঠরোগে মারা যাবে সবাই, কুষ্ঠরোগে মারা যাবে। ছাড়ো, 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 ছাড়ো! টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হলো। ঠিক সময় কাজও শেষ হলো। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকুতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল। রাত তখন 12টা হবে। একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি। দরজায় প্রচন্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সব সময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয়। অঘটন একটা ঘটলেই হলো। দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডারের চোখ দুটো বিস্ফারিত, উত্তেজনায় প্রশস্ত বুক ওঠা নামা করছে। শীতের রাত, কিন্তু সারা মুখ ঘরমাক্ত। কি হলো? হুজুর, হুজুর পেমং! কে? পেমং হুজুর, যার ফাঁসি হয়ে গেল। চুপ কর! নেশা ভাঙ করেছো নাকি? মাঝরাত্রিরে আজে বাজে কথা বলছো। তোমাকে জরিমানা করব। বিশেষ করুন হুজুর, আমি একলা নয়, অন্য কয়েদিরাও দেখেছে। বেরিয়ে পড়লাম, দেখে আসি কি রহস্য। গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গরাদ ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু হলো। হুজুর পেমং! পেমং হুজুর, পেমং! পেমং হুজুর! হুজুর, হুজুর পেমং! আমি দেখেছি পেমং। আমি দেখেছি, ওই দিকে, ওই দিকে, ওই দিকে, ওই দিকে। অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম। কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে। চাঁদের আলোয় চারদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিরা পেমংয়ের সেলের দিকে তাকিয়ে চমকে উঠেছিল। কালো কাপড় ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। সকলেরই চোখের সামনে এক দৃশ্য। তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির। সেলের সামনে এগিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড় ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর সে অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে এসে আমার দরজায় ধাক্কা দিয়েছে। সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেল ফাঁকা, কোথাও কিছু নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিক ফেললাম। কড়ি কাঠেও সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিয়ে দিলাম। মরা মানুষ আবার ফিরে আসে নাকি? হ্যাঁ, যত সব বাজে ঝামেলা। যাও, সব শুয়ে পড়ো, যাও। ফের এরকম ছেলে মানুষই করলে চাকরি থাকবে কিনা কিন্তু সন্দেহ। যাও। সবে তন্দ্রা এসেছিল, এমনি সময় উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল। জানি না আবার কখন ঘুম আসবে। দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম। একলাই থাকি, তখনও বিশ্বাস করিনি। দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল। এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর। কোণের দিকে
একটা টুলের ওপর পেমং বসে। বিস্ফারিত দুটি চোখ, মনে হলো চোখের মণি দুটো বুঝি বের হয়ে আসবে। জিভটা ঝুলছে, গলায় লাল দাগ, ফাঁসির দড়ির। আমি ভীতু, এমন অপবাদ শত্রু দিতে পারে না। কিন্তু কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনক ভাবে বেড়ে উঠছে। সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে। তালু তালু শুকিয়ে কাঠ। একটু জল পেলে হতো। ঠান্ডা 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 এক গ্লাস জল, এক গ্লাস জল। কে 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 ওখানে? আমি বড় কষ্ট পাচ্ছি, বড় বড় যন্ত্রণা, তাই আপনার কাছে এসেছি। পেমং খুব সাবধানে দেয়াল ধরে ধরে আস্তে আস্তে এপাশে চেয়ারের উপর বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না। এ তো চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি পেমং আমার সামনে টুলে বসে রয়েছে, মাত্র হাত চারেক দূরে। ফাঁসির পরের অবস্থা। আমি বললাম, আমার কাছে তোমার কি দরকার? আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবো হুজুর? যা কিছু বলার আপনার কাছেই তো বলে এসেছি। আমি নির্দোষ হুজুর, আমি নির্দোষ। এখন আমি করিনি। এখন আর এসব কথা বলে লাভ কি? তোমার তো যা হওয়ার হয়ে গেছে। তোমার তো আছে হুজুর, আছে, পরকাল আছে। সেখানে আমি শান্তি পাচ্ছি না। কি উত্তর দেব? আমি চুপ করে রইলাম। পেমং বলতে লাগলো, সেদিন ভাইকে আমি খুন করতে চাইনি হুজুর। পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম। ঝাঁপিয়ে পড়েছিলাম তার উপর। দুজন রাস্তার উপর যখন গড়াগড়ি খাচ্ছি, তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি ওপরে ছিলাম। আমার কোমর থেকে ছোড়াটা বের করে আমার ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল। আমাকে হয়তো মারতো, কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল। আমি পয়সার জন্যই যদি খুন করবো হুজুর, তাহলে পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা, কোনো টাকা উদ্ধার করতে পেরেছিল? স্বাভাবিক কণ্ঠস্বর নয়। শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাস 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 শব্দ হয়, ঠিক তেমনই আওয়াজ। কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের ওপর। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করেছি। পেমংয়ের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। হুজুর বিশ্বাস করলেন তো হুজুর? তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ বিশ্বাস করেনি হুজুর। কেউ বিশ্বাস করেনি। উপরওয়ালা জেলারও নয়। তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স। এর মধ্যেই সব শেষ হয়ে গেল হুজুর। আমি কাউকে ছাড়বো না। কতক্ষণ এই কাহিনী চলবে জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে 1টা বাজলো। বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে। এবার পেমং দাঁড়িয়ে উঠল।
যাচ্ছি হুজুর, যাচ্ছি। তবে আমার যারা এই অবস্থার জন্য দায়ী, তাদের আমি ছাড়বো না, ছাড়বো না। আমি তাদের ছাড়বো না। মোর বুকটা দুপ করে উঠল। তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে? আমার উপরও প্রতিশোধ নেবে? বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে। রুমাল বের করে ঘাম মুছবো, সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া, বাইরে বরফ পড়লে যেমন হয়, সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই, টুলটা খালি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু আর ঘুম হলো না। এপাশ ওপাশ করলাম। চোখ বন্ধ করলেই পেমংয়ের বীভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যা। নিজের মনের ভয়টাই তার প্রতিবিম্ব ফেলেছে। পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে, সে ফিরে আসবে কি করে? কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল। সকালে বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল। প্রথম পাতার ওপর চোখ বুলিয়েই চমকে উঠলাম। জেলা জজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়াছে। তার কণ্ঠনালী ছিন্ন। আশ্চর্যের বিষয়, বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায় নাই। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করিতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে। মিস্টার বেকারের এজলাসে পেমংয়ের বিচার হয়েছিল। গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেওয়ার কথা বলে গিয়েছিল। ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল। তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে? তা কি সম্ভব? খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম। সব স্বাভাবিক। পেমং এসেছিল, তার কোনো চিহ্ন কোথাও নেই। কোণের এই টুলেই তো সে বসেছিল। মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। লাল রক্তের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে। পেমংয়ের জিভ থেকেই এই রক্ত ঝরেছিল। ফাঁসির পর এরকম রক্তই তো বের হয়। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।